বারুইপুর গ্যাং রেপড অ্যান্ড মার্ডার অ্যাকিউজড কিল্ড ইন পুলিশ এনকাউন্টার। এতক্ষণে আপনারা সকলেই বিষয়টা জেনে গিয়েছেন। বারুইপুর কাণ্ডে যেভাবে এক 11-12 বছরের কিশোরীকে শুধু বর্বরচিত ধর্ষণই নয়, হত্যা করা হয়েছে, এমনকি জীবন্ত সলিল সমাধি করা হয়েছে। অর্থাৎ পোস্টমর্টম রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে বেঁচে থাকা অবস্থায় ওই কিশোরীকে জলে ফেলে দেওয়া হয়েছে, তারপর তার মৃত্যু ঘটেছে। এই ঘটনাগুলো আপনারা সবাই জানেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর তৎপরতায় 6 সদস্যের সিট গঠন হয়েছে। অ্যাকিউজড বা অভিযুক্তরা একে একে প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেককেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি বা আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এরপর বারুইপুর কাণ্ড নিয়ে আজ সকাল সকাল যে খবরটি তোলপাড় ফেলে দিয়েছে সেটা হলো ভোর রাতে এই অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডল, যে নামটা সবচেয়ে আগে সামনে এসেছিল এবং যে মুখটাও বারে বারে সামনে এসেছিল, এক এক সময় এক এক রকম বয়ান দিচ্ছিলেন, নিজেকে যেমন বাঁচানোর চেষ্টা করছিলেন ঠিক একইভাবে অন্যান্য অভিযুক্তদেরও নাম বলে দিচ্ছিলেন। সেই প্রভাস মণ্ডল, যাকে সর্বপ্রথম সিসিটিভিতে ওই কিশোরীর সঙ্গে দেখা গিয়েছিল এবং যে সর্বপ্রথম গ্রামের মানুষদের নিয়ে গিয়ে কোন পুকুরে কিশোরীকে ফেলে রাখা হয়েছিল সেটাও চিনিয়ে দিয়েছিল, তারপর গ্রেপ্তার হয়েছিল, সেই প্রভাস মণ্ডলই এবার এনকাউন্টার। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তর্ক বিতর্ক, প্রচুর মানুষ এই এনকাউন্টারের পক্ষে, আবার অনেক মানুষ এনকাউন্টারের বিপক্ষে। সবচেয়ে তাজ্জবের বিষয় দেখলাম গতকাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যারা বলছিলেন কি হলো প্রতিশ্রুতি, সকালে জমা বিকেলে খরচ, কোথায় গেল সেই প্রতিশ্রুতি, তাদের মধ্যেই অনেকে আবার এনকাউন্টারের পরে লিখছে কেন এনকাউন্টার হলো, কেন তথ্য লোপাট হলো। এক অদ্ভুত ব্যাপার চলতে থাকবে, এ নিয়ে তর্ক বিতর্কও হবে এবং এনকাউন্টার এমন একটি বিষয় সেটা বিতর্কের বাইরে নয়। এবং এই প্রতিবেদনে আপনাদের সামনে আমি চেষ্টা করব সেই ঘটনা ও এনকাউন্টার যেটা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে তার একটা ময়না তদন্ত করার। কেন একটা শ্রেণী এনকাউন্টারের পক্ষে বলছে, কেন একটা শ্রেণী এনকাউন্টারের বিপক্ষে বলছে, এবং এই ময়না তদন্ত করতে গিয়ে আপনাদেরকে আমি বেশ কয়েকজনের বক্তব্যও শোনাবো। এক, যে প্রভাস মণ্ডল এনকাউন্টার হয়েছে তার মা কি বলছেন, 2, তার স্ত্রী কি বলছেন, এবং 3, যে নির্যাতিতা নাবালিকা নৃশংস পৈশাচিকভাবে যাকে হত্যা করা হয়েছে তার বাবাই বা কি প্রতিক্রিয়া দিচ্ছেন। তবে তার আগে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই এনকাউন্টারের বিষয়টি একেবারে বিস্তারিতভাবে সামনে চলে আসছে, সেই রিপোর্টিংটা আপনাদের আমি একবার পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন কখন কিভাবে কোন পরিস্থিতিতে এনকাউন্টারটা হলো। তারপর আমি এনকাউন্টারে নিহত প্রভাস মণ্ডলের পরিবারের বক্তব্য শোনাবো এবং নির্যাতিতার বাবার বক্তব্য শোনাবো এবং শেষে গিয়ে একটা কনক্লুশন দেবো যারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশ্যে। কিন্তু সবচেয়ে আগে চলুন আমি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টটি পড়ে শোনাই, যেখানে এনকাউন্টার নিয়ে বিস্তারিতভাবে লেখালেখি করা হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে রাত তখন 12:45, অর্থাৎ 1:45। বুঝতেই পারছেন বর্ষাকালের রাত, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঘুটঘুটে অন্ধকার। রাতের সেই অন্ধকারেই বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরের সেই অপরাধস্থলে নিয়ে হাজির করে পুলিশ। অপরাধস্থলের আশেপাশে খুব একটা বসতি নেই, জলা জায়গা, তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তদন্তকারী অফিসাররা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনের প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে আমি শুধু একটা কথা যোগ করি, কোন আসামি বা অপরাধীদের রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় জানেন? যারা পুলিশি জেরার মুখে তাদের অপরাধটা স্বীকার করে নেন, তাদের স্টেটমেন্টটা রেকর্ড হয়, তারপর পুলিশ অপরাধী যে বয়ান দিয়েছে যেটা ভিডিও আকারে বা লিখিত আকারে রেকর্ড করা হয় তার সঙ্গে প্র্যাকটিক্যাল বা বাস্তবের সামঞ্জস্য খুঁজতেই সেই অপরাধীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সুতরাং আমরা ধরে নিতে পারি এই যে সিট গঠন হয়েছে বা যারা তদন্তকারী আছেন তারা প্রভাস মণ্ডলকে জেরা করে এটুকু অন্তত নিশ্চিত হতে পেরেছিলেন যে প্রভাসী এই ঘটনার অন্যতম অভিযুক্ত বা মাস্টার মাইন্ড, পুরোটাই জানে, সে যা বয়ান দিয়েছে সেটা মেলানোর জন্যই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। যাই হোক, রিপোর্টিংয়ের পরের অংশটা বলি। প্রভাসের কাছেই দাঁড়িয়েছিলেন ক্যানিংতলার পুলিশ সার্কেলের ইনচার্জ রনি সরকার। পুলিশের দাবি আচমকাই রনিবাবুর কোমর থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে জলা জমি ধরে পালানোর চেষ্টা করছিল
প্রভাস পিছু ধাওয়া করে পুলিশ অফিসাররা। ঠিক তখনই পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড অর্থাৎ একটা ফায়ার করে প্রভাস মণ্ডল। নিজেকে এবং সহকর্মীদের বাঁচাতে তৎক্ষণাৎ সার্ভিস রিভলভার দিয়ে প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। সূত্রের খবর, দুটি গুলি লাগে প্রভাসের, একটি বুকের ডান দিকে, আরেকটি গুলি লাগে কোমরের উপরে। লুটিয়ে পড়ে প্রভাস। তারপরই প্রভাসকে তুলে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই এই গুলি চালানো হয়েছে। ভোরের আলো ফুটতেই গোটা এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। এনকাউন্টার ঘিরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ। ইতিমধ্যেই এনকাউন্টারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুই পুলিশ অফিসার অর্থাৎ যারা রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে গিয়েছিলেন, রনিবাবু এবং অর্ঘ্যবাবু, তাদেরকে পুলিশ সুপার অফিসে তলব করা হয়েছে। বর্তমানে বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য এবং তারা পুলিশ সুপার অফিসে গিয়ে কি কারণে তারা গুলি চালালেন বা কেন এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে, দুই পুলিশ অফিসার তাদের ব্যাখ্যাও দিয়েছেন। অন্যদিকে প্রভাস অর্থাৎ যে অপরাধী এনকাউন্টারে নিহত হয়েছেন, তার পরিবারে মা, বাবা, স্ত্রী এবং এক পুত্র সন্তান রয়েছে। প্রভাসের বাবা অসুস্থ, মা গৃহবধূ, স্ত্রী পরিচালিকার কাজ করেন। মানে বুঝতে পারছেন, পরিচালিকা মানে লোকের বাড়িতে গিয়ে কাজ করে ওই ঘর মোছা, বাসন মাজা এই সবগুলো করেন। আর প্রভাস কি করেন? প্রভাস নাকি দিনভর বাড়িতে থাকে আর নেশা ভান করে বেড়ায়। বুঝতে পারছেন, এই হলো প্রভাস মণ্ডল। কখনো কখনো ভ্যান ট্যান চালাতো, তাও তার মর্জির ওপর নির্ভর করতো। ঠিক আছে, এমন একজন অপরাধী সূর্যপুরের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই এনকাউন্টার হয়েছে, যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। এবার আমি শোনাবো প্রভাসের মা এবং স্ত্রী ঠিক কি বলছেন। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তা আমি বলছি আমার যাওয়ার শক্তি নেই, আমি যাবো না, তোমরা ঝাঁকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ, অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম, আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? সন্ধ্যা মন্ডল। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সুন্দর করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মন্ডল। প্রভাসের মা এবং স্ত্রী, চিন্তা করুন, সবচেয়ে কাছের দুজন মানুষ, যে মা তাকে 10 মাস গর্ভধারণ করে তার জন্ম দিয়েছে, তাকে বড় করেছে, সেই মাও তিতিবিরক্ত, বলছে ও যে কর্ম করেছে তার ফল পেয়েছে, ওর বডি আমরা আনতে যাব না, ওকে যেখানে পারে ফেলে দিক, ছুড়ে দিক, যা পারে করুক। যদিও পরবর্তীকালে আমরা শুনেছিলাম বডি আইডেন্টিফিকেশনের জন্য প্রভাসের মা এবং স্ত্রী গিয়েছিলেন। প্রভাসের স্ত্রী কি বললেন? তিনি বললেন যে বিয়ের পর থেকেই প্রভাস
আসলে কেমন সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। এবং প্রভাসের স্ত্রী যে ভদ্রমহিলা দেখলেন তিনি কি বলছেন, তিনি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন, ঘর মোছেন, বাসন মাজেন, মাস গেলে হয়তো কিছু টাকা পান, সেটা দিয়ে হয়তো ছেলেটাকে মানুষ করেন। বাবা মানে শ্বশুর অসুস্থ, আর প্রভাস বাড়িতে বসে বসে মদ গাঁজা খেত, যখন মনে হতো মাঝে মধ্যে ভ্যান নিয়ে বেরোতো, এবং সেটা যা উপার্জন করতো সম্ভবত নেশা করতে সেটাকেই উড়িয়ে যেত। এবং তার যে ক্যারেক্টার এরম ছিল, সে যে একেবারেই ভালো নয় সেটা প্রভাসের মা এবং স্ত্রী দুজনেই স্বীকার করে নিলেন। এবং প্রভাসের মতো লোকজন যে এমন পৈশাচিক ঘটনা ঘটাতে পারে সে ব্যাপারে তার মা এবং স্ত্রী একেবারেই অবাক হয়নি। মা জানে ছেলে কেমন, স্ত্রী জানে স্বামী কেমন, যে এমন পৈশাচিক বর্বরচিত ঘটনা ঘটাতে পারে সেটা নিয়ে তারা কেউ অবাক নয়। এবার আপনাদের ছোট করে একটু শোনায় এনকাউন্টারের খবর পেয়ে ঠিক কি বললেন নির্যাতিতা নাবালিকের বাবা। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকম ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, আমি তেমন কিছু শুনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিককে সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকা যে একদম যেভাবে পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার আমার ফুল ভরসা আছে। আমাদের সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি, দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার আমার ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের কঠোর সাজা, আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে দাও, আর সত্যি দাদার উপর আমাদের ভরসা আছে। খুব স্বাভাবিক, অন্যতম অপরাধীর এমন ঘটনায় প্রশাসন বা পুলিশের ওপর ভরসা বেড়েছে নির্যাতিতার পরিবারের বাবার কথাতেই স্পষ্ট। দর্শক বন্ধুরা, এবার আমি কনক্লুশন টানবো। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক ছড়িয়ে পড়েছে এই প্রভাস মণ্ডল এনকাউন্টারের পরে, আমি শুরুতেই বলছিলাম না, একটা শ্রেণী যারা এমন এনকাউন্টারে অত্যন্ত খুশি। শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এমন অপরাধীদের সকালে জমা করে বিকেলে খরচ করবেন, সেই জমা খরচের একটা হিসাব অন্তত পাওয়া গেল, তাদের কাছে অত্যন্ত খুশির খবর বা ভরসার খবর। অন্যদিকে আরও একটা শ্রেণী যারা এই এনকাউন্টারের বিরোধিতা করছেন, যারা বিরোধিতা করছেন তারা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। তাদের প্রথম প্রশ্নটা হলো, এই যে প্রভাস মণ্ডল যে শুরু থেকেই গড়গড় করে পুলিশের কাছে মুখ খুলে দিচ্ছিল, অন্যান্য অপরাধীদের নাম বলছিল একেবারে ইনোসেন্টের মতো, তাকে আসলে ভুয়ো এনকাউন্টার করে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে চাইল। তাদের এই প্রশ্নের উত্তরে আমি বলি, দেখুন, প্রভাস মণ্ডলের পুলিশের সামনে গড়গড় করে সত্যি কথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন জানেন? কারণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ঘটনাস্থলে নিয়ে যাওয়া পুরোটাই সে দেখিয়েছে। মানে সে শুরু থেকে শেষ পর্যন্ত সব জানে। সেই এই নাবালিকা অপহরণ করে নিয়ে যায় ঘটনাস্থলে, এবং পুলিশি জেরায় সে নিশ্চয়ই তার অপরাধ স্বীকার করেছে, এবং পুলিশ নিশ্চিত হয়েই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছে যাতে সে আদালতে গিয়ে নিজের বয়ানটা পরিবর্তন না করতে পারে। সেই কারণেই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণে মোটামুটি নিয়ে যাওয়া হয়, একেবারে সলিড তথ্য প্রমাণ জোগাড়ের জন্য। ফলে ওই যে ইনোসেন্ট বলছেন যারা, তারা কিন্তু ভুল করছেন। যারা ইনোসেন্ট বলছেন তাদের আর একটা প্রশ্ন, এই প্রভাস আপাত নিরীহ বলে মনে হচ্ছিল, সে যদি অপরাধীও হয় তাহলে পুলিশের কাছ থেকে কিভাবে সে বন্দুক ছিনিয়ে নিল, এবং বন্দুক ছিনিয়ে নিয়ে সে কিভাবে গুলি চালালো? পুলিশের বন্দুক থেকে ট্রেনিং না থাকলে ওরম ভাবে গুলি চালানো যায় না। যারা এই প্রশ্নটা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখুন, আপনারা পোস্টমর্টম রিপোর্ট সম্পর্কে শুনেছেন তো, যে ব্রুটালি বা যে নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে এই প্রভাস উপস্থিত ছিল, এবং সেও এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ফলে পুলিশের কাছে ধরা পড়ার পর সে যতটা নাটক করছিল বা অভিনয় করছিল, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ভাজা মাছটা উল্টে খেতে জানি না এরকম একটা অ্যাক্টিং করছিল, সেই প্রভাসী কিন্তু ওই নির্যাতিতা নাবালিকার ওপর পাশবিক অত্যাচার করেছিল বাকি অপরাধীদের সঙ্গে। ফলে সে কতটা হিংস্র বুঝতে পারছেন। সেক্ষেত্রে পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালানো তার ক্ষেত্রেও অস্বাভাবিক কিছু নয়। অনেকে আবার বলছে রাতের অন্ধকারে কেন? তাহলে কি পরিকল্পনা করে এনকাউন্টার করতে নিয়ে যাওয়া হয়েছিল? দেখুন, কেন রাতের অন্ধকারে পুলিশ নিয়ে গিয়েছিল সেটা পুলিশ ভালো বলতে পারবে, কিন্তু স্বাভাবিকভাবে আর একটা বিষয় একটু অন্য দিক থেকে ভাবুন তো। সূর্যপুরের ওই অঞ্চলে এখনো চাপা উত্তেজনা রয়েছে, মানুষ ফুঁসছে এমন একটা বর্বরচিত ঘটনার পর। তারপর আপনারা জানেন ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ যদি সকালবেলা সবার সামনে রিকনস্ট্রাকশনের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে যেত, এবং মানুষের মধ্যে চাপা আক্রোশ থেকে নতুন করে একটা উত্তেজনা তৈরি হতো, সেই পরিস্থিতি সামাল দিতে আবার পুলিশের কালঘাম ছুটতো। পুলিশ হয়তো সেই ঝুঁকিটা নিতে চায়নি, তাই নিরিবিলি রাত্রিবেলায় তাকে নিয়ে গেছিল
এটাও মনে করা হচ্ছে। বাকিটা তো পুলিশই বলতে পারবে, কারণ যে কোনো এনকাউন্টারে জানেন আপনারা একটা কমিশন গঠন হয় এবং সেই কমিশন যারা এনকাউন্টারের সঙ্গে যুক্ত থাকে তাদের বক্তব্য শুনে সেই হিসাবে তারা তদন্ত করে। বাকিটা তদন্ত হলেই বোঝা যাবে। আর শেষে একটা কথা বলি, সেটা হলো যারা মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন, আচ্ছা আপনারা প্রভাস মণ্ডলের মা, প্রভাস মণ্ডলের স্ত্রী, এদের বক্তব্য তো শুনলেন, তার উপর পোস্টমর্টম রিপোর্টটাও আপনারা জানেন বা শুনেছেন কিভাবে ওই নাবালিকাকে হত্যা করা হয়েছিল, যেখানে এই প্রভাস অন্যতম অভিযুক্ত, কেউ কেউ বলছেন মূল অভিযুক্ত। সেই নৃশংসতা, সেই বর্বরতা, পরেও আপনাদের কারোর মনে হয় মানুষের মতো দেখতে হলে, মানুষের মতো দুটো হাত দুটো পা থাকলেই সবাই মানুষ হয়ে যায়? ফলে যদি কেউ মানুষ হয় সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু কোনো নরপিশাচ, এই প্রভাস মণ্ডল নরপিশাচের থেকে কোনো অংশে কম ছিল না। সেই নরপিশাচ অমানুষের জন্য কোনো মানবাধিকার কি লঙ্ঘন হতে পারে? কারণ এই প্রভাস মণ্ডল সে তো মানুষ ছিল না, মানুষ থাকলে তো মানবাধিকার লঙ্ঘন হবে। দর্শক বন্ধুরা, আমি জানি এরপরেও এনকাউন্টার নিয়ে বিস্তর বিতর্ক চলবে, সেদিকেও আমাদের নজর থাকবে। যদি আমি কোথাও কোনো জায়গায় ভুল বলে থাকি সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এছাড়া আপনারা আপনাদের স্বাধীন মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।